গাজায় যুদ্ধ পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা নেতৃত্ব দিতে পারেন টনি ব্লেয়ার। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি সমর্থন করেন না সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী। জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় ভেতরে বাইরে প্রতিবাদ, বিভিন্ন দেশের কূটনীতিকদের ওয়াকআউট, বক্তব্য প্রত্যাখ্যান হামাসের, টাইমস স্কোয়ারে হাজারো মানুষের বিক্ষোভ। ইরানের উপর নিষেধাজ্ঞা কাল থেকে কার্যকর, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্যর্থ চীন ও রাশিয়ার প্রস্তাব, স্থগিতের সায় নেই সংখ্যাগরিষ্ঠ সদস্য দেশের। সহিংস বিক্ষোভের পর থমথমে ভারতের লাদাখ, উস্কানির অভিযোগে গ্রেফতার ওয়াংচুককে নেওয়া হয়েছে যোধপুরে, চলছে জিজ্ঞাসাবাদ, চলছে কারফিউ, বন্ধ ইন্টারনেট। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি মাহদি ইসলাম ধ্রুব। যুদ্ধ পরবর্তী গাজার অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তাকে নেতৃত্বে রেখে জাতিসংঘ উপসাগরীয় দেশগুলোর সহায়তায় গাজার প্রশাসন চালুর পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন আছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় শুক্রবার নিহত হয়েছেন অন্তত ৫৮ ফিলিস্তিনি। শুক্রবার ভোর থেকে গাজা নগরী ও আশপাশে চালানো ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অর্ধ শতাধিক ফিলিস্তিনি। খাদ্য সংগ্রহে আসা সাধারণ মানুষ সহ নুসেইরাত শরণার্থী শিবিরে মারা গেছেন অনেকে। একই দিনে ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে হামাস। অন্যদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে কার্যক্রম চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করায় ৬৯টি ইসরায়েলি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণের প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করেন গাজাবাসী। যুদ্ধবন্ধের কোনো ইঙ্গিত না পাওয়ায় মুষড়ে পড়েন তারা। আমরা নেতানিয়াহুর বক্তৃতা শুনেছি, এতে নতুন কিছু ছিল না। একই কথা তিনি গত ২ বছর ধরে বলে চলেছেন। মনে হচ্ছে তিনি এই ধ্বংসাত্মক যুদ্ধ চালিয়ে যেতে চান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, গাজার বিষয়ে সমঝোতা ঘনিয়ে এসেছে। তার ভাষায় গাজা যুদ্ধ নিয়ে আলোচনা এখন শান্তির দ্বার প্রান্তে, খুব দ্রুতই তা বাস্তবায়িত হবে। তবে ইসরায়েলি কর্মকর্তারা এখনও স্পষ্ট করে বলছেন, হামাসকে পরাস্ত না করা পর্যন্ত যুদ্ধ থামবে না। এর মধ্যেই যুদ্ধোত্তর গাজা পরিচালনায় অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনায় উঠে এসেছে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম। মার্কিন সমর্থন পাওয়া এই প্রস্তাবে তাকে নেতৃত্বে রেখে জাতিসংঘ ও উপসাগরীয় দেশগুলোর সহায়তায় গাজার প্রশাসন চালুর পরিকল্পনা করা হচ্ছে। টনি ব্লেয়ারের কার্যালয় জানিয়েছে, তিনি কোনোভাবেই গাজাবাসীকে বাস্তুচ্যুত করার প্রস্তাব সমর্থন করবেন না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে জাতিসংঘের অধিবেশনে তার বক্তব্য শুরু হতেই প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন বিভিন্ন দেশের প্রতিনিধি। নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করে হামাস বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী ইচ্ছে করেই যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির প্রক্রিয়া ভণ্ডুল করছেন। এদিকে অধিবেশন চলাকালে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হাজারো মানুষ। গাজায় দখলদার বাহিনীর আগ্রাসনের মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর বক্তৃতা শুরুর আগে অধিবেশন হল থেকে বের হয়ে যান অনেক দেশের প্রতিনিধি। তবে কোনো কিছুর তোয়াক্কা না করেই ভাষণ শুরু করেন নেতানিয়াহু। ভাষণে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামাস ইসরায়েলের শর্ত মেনে নিলেই গাজা যুদ্ধ বন্ধ হবে বলেও জানান তিনি। গাজায় ইসরায়েলি জিম্মিদের অনাহারে রাখা ও নির্যাতনের অভিযোগ তুলে তাদের মুক্ত করতে হামাসের প্রতি আহ্বান জানান নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই ভাষণ লাউডস্পিকারে সরাসরি প্রচার করা হয় গাজায়। ইসরায়েলি গোয়েন্দাদের বিশেষ ব্যবস্থায় গাজার মানুষের ফোনে পৌঁছে দেয়া হয় নেতানিয়াহুর বার্তা। ভাষণে নেতানিয়াহু আরও বলেন, হামাস নেতা সিনওয়ার, হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহ সহ ইরানের অনেক শীর্ষ বিজ্ঞানী ও সামরিক নেতাকে নির্মূল করা হয়েছে। একে একে ইসরায়েলের সব শত্রুদের দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ কয়েকটি মিত্র দেশের প্রতিনিধিরা করতালি দেন। নেতানিয়াহুর বক্তব্যকে যুদ্ধাপরাধীর ভাষণ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে হামাস জানায়, তার অবস্থানই যুদ্ধবিরতি আলোচনায় প্রধান বাধা। সংগঠনটির অভিযোগ, বিশ্বমঞ্চে শান্তি প্রতিষ্ঠার কথা বলে নেতানিয়াহু গাজায় প্রতিদিন গণহত্যা চালাচ্ছেন।
এদিকে জাতিসংঘ অধিবেশনে নেতানিয়াহুর ভাষণের সময় গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। এ সময় গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানান তারা। নাসরিন রুমি, সময় সংবাদ। নিউ ইয়র্কে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ করায় বাতিল হচ্ছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর মার্কিন ভিসা। শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তথ্য জানায়। পররাষ্ট্র দপ্তর বলছে, কলম্বিয়ার প্রেসিডেন্ট নিউ ইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে মার্কিন সেনাদের আদেশ না মানা ও সহিংসতা উস্কে দিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে পেট্রো নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে হাজারো ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীর সঙ্গে যোগ দেন। এদিন সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। Y aquí un gran trabajo para que 2/3 partes de las naciones del mundo voten. লেবাননের বৈরুতে দক্ষিণ উপশহরে হিজবুল্লাহ সাবেক নেতা হাসান নাসরাল্লাহকে স্মরণে সমবেত হন হাজারো সমর্থক। তার মৃত্যুর প্রথম বার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়। সাজানো হয়েছে প্রতীকী কফিন, হাতে মোমবাতি আর মোবাইলের আলো জ্বেলে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন ভক্ত সমর্থকরা। বৈরুতের দক্ষিণ উপশহরে হিজবুল্লাহর সাবেক নেতা হাসান নাসরাল্লাহকে যেখানে হত্যা করা হয়, শুক্রবার সেখানে সমবেত হন হাজারো সমর্থক। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছিল শোকাবহ এই আয়োজন। গত বছরের 27 সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলায় নিহত হন 32 বছর ধরে হিজবুল্লাহকে নেতৃত্ব দেয়া হাসান নাসরাল্লাহ। তার মৃত্যু হিজবুল্লাহ ও ইরানের জন্য বড় ধাক্কা বলে মনে করা হয়। যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এখনও হামলা চালাচ্ছে ইসরায়েল। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব হিজবুল্লাহকে নিরস্ত্র করার চাপ বাড়ালেও সংগঠনটি দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেছে। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিরোধ করব। ষড়যন্ত্র যত বড়ই হোক, জয় আমাদের হবেই। এই দিনটিকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা উচিত ছিল, কিন্তু সরকার আমাদের অবহেলা করেছে। এক বছর আগে প্রয়াত হলেও এখনও লেবানিজদের মনে বেঁচে আছেন হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহ। নাদিম মারজান, সময় সংবাদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্যর্থ হলো রাশিয়া ও চীনের প্রস্তাব। ইরানের উপর নতুন করে 6 মাসের জন্য নিষেধাজ্ঞা স্থগিত রাখতে চাইলেও সংখ্যাগরিষ্ঠ দেশ তাতে সায় দেয়নি। রোববার বাংলাদেশ সময় ভোর 6টা থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন করে আরোপিত এই নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা থেকে বাঁচতে ইরানের শেষ প্রচেষ্টাও ব্যর্থ। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হওয়া ভোটে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরও 6 মাস পেছানোর রাশিয়া চীনের খসড়া প্রস্তাব 4-9 ভোটে নাকচ হয়, যেখানে দুই দেশ ভোটদানে বিরত থাকে। ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে পশ্চিমা বিশ্বের চাপ আরও বাড়ল। নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশ সময়ে রোববার ভোর 6টা থেকে কার্যকর হবে নিষেধাজ্ঞা। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের অভিযোগ, 2015 সালের যে চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখার চেষ্টা হয়েছিল তা লঙ্ঘন করেছে তেহরান। ফরাসি প্রতিনিধি জেরোম বোনাফো পরিষদে বলেন, ইরান কোনো গুরুতর পদক্ষেপ নেয়নি যা নিষেধাজ্ঞা স্থগিতের যৌক্তিকতা প্রমাণ করতে পারে। তবে তিনি স্বীকার করেন, কূটনীতি চালিয়ে যাওয়া উচিত এবং নিষেধাজ্ঞা পুনর্বহাল মানেই আলোচনার পথ চূড়ান্তভাবে বন্ধ নয়। Iran's nuclear escalation, as detailed in over 60 IAEA reports over the past 6 years, is a threat to international peace and security. In its vote last week, this Council fulfilled the necessary steps of the snapback process set out in Resolution 2231. Therefore, UN sanctions targeting Iranian proliferation will be reimposed this weekend. All member states are obliged to comply fully with these sanctions. অন্যদিকে রাশিয়ার উপজাতিসংঘ দূত দিমিত্রি পলিয়ানস্কি দাবি করেন, ইউরোপীয়দের সন্তুষ্ট করতে ইরান সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু পশ্চিমা শক্তিগুলোর সমঝোতায় রাজি হয়নি। জাতিসংঘ থেকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেইস জানান, সপ্তাহ জুড়ে নিউ ইয়র্কে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আগে ইঙ্গিত দিয়েছিলেন নতুন করে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সম্ভাবনাই প্রবল। বিশ্লেষকদের মতে, বিদ্যমান পশ্চিমা নিষেধাজ্ঞার উপর নতুন নিষেধাজ্ঞা চাপলে ইরানের অর্থনীতি আরও চাপের মুখে পড়বে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
ইরানে 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে $2,500 কোটি চুক্তি সই হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইরানের সরকারি গণমাধ্যম ইরনা। প্রতিবেদনে বলা হয়, এই চুক্তির আওতায় দক্ষিণাঞ্চলের হরমুজগান প্রদেশের সিরিক শহরের 500 হেক্টর জায়গায় 4টি নতুন ইউনিট নির্মাণ করা হবে। প্রদেশটি সংযুক্ত আরব আমিরাত ও ওমানের কাছে অবস্থিত। জেনারেশন 3 চুল্লিগুলো মিলিতভাবে 5 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে বলেও জানা গেছে। সহিংস বিক্ষোভের পর এখনো থমথমে ভারতের লাদাখ। লেহ শহরে জারি রয়েছে কারফিউ। জোরদার করা হয়েছে নিরাপত্তা বাহিনীর টহল, বন্ধ ইন্টারনেট পরিষেবাও। এদিকে জেনজি বিক্ষোভে নেতৃত্ব দেয়া জলবায়ু কর্মী সোনম ওয়াংচুককে গ্রেফতারের পর তাকে যোধপুরে নিয়ে যাওয়া হয়েছে। নয়াদিল্লির অভিযোগ, বক্তব্য দিয়ে সহিংসতা উস্কে দিয়েছেন ওয়াংচুক। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এখনো থমথমে লাদাখের লেহ শহর। স্থানীয় সময় শুক্রবার উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে লাদাখের প্রভাবশালী জলবায়ু কর্মী সোনম ওয়াংচুককে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। তাকে গ্রেফতারের পর লেহ শহরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে টহল। ভারতীয় গণমাধ্যম বলছে, ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইন NS এর আওতায় গ্রেফতার দেখানো হয়েছে। ফলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী চাইলে বিচার ছাড়াই দীর্ঘদিন আটক রাখতে পারবে তাকে। এমনকি তার জামিনেরও সুযোগ নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বর্তমানে তাকে যোধপুরে রাখা হয়েছে। নয়াদিল্লির দাবি, লাদাখে জেনজির বিক্ষোভে উস্কানি দিয়েছেন ওয়াংচুক। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন এই জলবায়ু কর্মী। ওয়াংচুকের পরিবারের দাবি, এই সহিংসতায় তার কোনো হাত নেই, বরং সরকারের অপারগতাই তরুণদের আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে। সোনামকে যদি এই হিংসাত্মক পদ্ধতিতে জনগণকে সংগঠিত করতে হতো, তাহলে তিনি 5 বছর আগেই তা করতে পারতেন। তাই তার বিরুদ্ধে আনা অভিযোগ আমরা বিশ্বাস করি না। বিক্ষোভ হয়েছে কারণ তরুণরা প্রশাসনের কর্মকাণ্ডে লেগে গেছে। এর আগের দিন ওয়াংচুকের এনজিওর বিদেশি অনুদান গ্রহণের অনুমতি বাতিল করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যদিও কোনো ধরনের বিদেশি অনুদান গ্রহণ করেননি বলে দাবি তার। এদিকে ওয়াংচুককে গ্রেফতারের পর লেহ শহরে এখনো বন্ধ ইন্টারনেট সেবা, বাজারে দোকানপাট বন্ধ রয়েছে, রাস্তাঘাট প্রায় ফাঁকা। আন্দোলনকারীরা জানান, সহিংসতা ঘটেছে নয়াদিল্লির প্রতি দীর্ঘদিনের হতাশা ও ক্ষোভ থেকেই সহিংসতা ঘটেছে বলে জানান আন্দোলনকারীরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। অভিবাসী দমন অভিযানে আবারও যুক্তরাষ্ট্র জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। শিকাগো শহরে বিক্ষোভে নামেন শত শত মানুষ। আইওয়া ও বোস্টন শহরে চলে ধরপাকড়। পুরো দেশ জুড়ে একের পর এক ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। স্থানীয় সময় শুক্রবার শিকাগোর ব্রডভিউ আইস প্রসেসিং সেন্টারের সামনে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে বিক্ষোভ করেন। ভেতরে ছিল ভারী অস্ত্রধারী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট আইস এজেন্টরা। পরিস্থিতি উত্তপ্ত হলে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড আর পেপার বল নিক্ষেপ করে অবস্থা নিয়ন্ত্রণের চেষ্টা করে কর্তৃপক্ষ। এমন অবস্থার মধ্যেই সামনে আসে আরো বিতর্কিত ঘটনা। লস অ্যাঞ্জেলেসের ৭৯ বছর বয়সী এক ব্যক্তি ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে $50 মিলিয়ন মামলা করেছেন। অভিযোগ, সেপ্টেম্বরের 9 তারিখে তার কার ওয়াশে অভিযান চালাতে গিয়ে মুখোশধারী আইস এজেন্টরা তাকে মাটিতে ফেলে আহত করে। এজেন্টরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তার পাঁজর ও কনুই ভাঙার পাশাপাশি মস্তিষ্কে আঘাত পান বলে জানা গেছে। একই দিন আইওয়ার ডেস মইন্স শহরের স্কুল সুপারিনটেন্ডেন্ট ইয়ান রবার্টসকে গ্রেপ্তার করে আইস। মার্কিন স্বরাষ্ট্র দপ্তর জানায়, 1999 সালে শিক্ষার্থী ভিসায় আসা রবার্টসের বিরুদ্ধে আগে থেকেই বহিষ্কারাদেশ ছিল। গ্রেপ্তারের সময় তার কাছে নগদ অর্থ, অস্ত্র ও চাকু পাওয়া গেছে বলেও দাবি করে কর্তৃপক্ষ। তবে স্থানীয় স্কুল বোর্ড বলছে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা তাদের প্রধান অগ্রাধিকার। বোস্টনের নিকটবর্তী চেলসিতে এক অভিবাসন অভিযানে সৃষ্টি হয় আরও বিতর্কের। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, স্থায়ী বাসিন্দার মর্যাদাধারী এক গুয়েতেমালার নারীকে আইস কর্মকর্তারা ট্রাক থেকে টেনে নামিয়ে মাটিতে ধাক্কা দেন। এতে তার পুরনো পিঠের ব্যথা বেড়ে গিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে অভিবাসীদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত ব্রিটিশ রাজনীতিও। অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে ব্রিটিশ সরকারের এই পরিকল্পনা ঘোষণার পর শুরু হয়েছে তুমুল বিতর্ক। এতে নাগরিক অধিকার খর্ব হবে বলে মনে করছেন অনেকেই। এরই মধ্যে সিদ্ধান্তের বিরুদ্ধে পিটিশনে স্বাক্ষর করেন 5,75,000 মানুষ। তবে অন্য এক জরিপে ডিজিটাল আইডি কার্ডের পক্ষে মত দিয়েছেন অনেকেই।
অভিবাসন নিয়ন্ত্রণে চাপের মুখে চাকরির ক্ষেত্রে ডিজিটাল পরিচয়পত্র বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত মধ্য বামপন্থী রাজনীতিবিদদের আন্তর্জাতিক বৈঠকে এ ঘোষণা দেন তিনি। এর মাধ্যমে অবৈধভাবে থাকা ব্যক্তিরা আর কাজের সুযোগ পাবেন না। ডিজিটাল পরিচয়পত্রে নাগরিক ও বাসিন্দাদের নাম, জন্ম তারিখ, ছবি, জাতীয়তা ও বসবাসের তথ্য থাকবে, যা মোবাইলে সংরক্ষিত থাকবে। সাধারণ চলাফেরায় দেখানোর প্রয়োজন না হলেও চাকরিতে যোগ দেওয়ার সময় পরিচয়পত্র বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। এই পরিচয়পত্রের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স, শিশু ভাতা, কর রেকর্ড সহ নানা সেবা আরও সহজে পাওয়া যাবে বলে দাবি করেছে ব্রিটিশ সরকার। স্টারমার প্রশাসন জানায় এই পরিকল্পনা অবৈধ অভিবাসী কমাতে সহায়তা করবে। যারা বেআইনিভাবে কাজ করছে তাদের পরিস্থিতি আরও কঠিন হবে, যে কারণে দেশটির সীমান্ত আরও নিরাপদ থাকবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাজ্যে কাজ করার অধিকারের প্রমাণ হিসেবে ডিজিটাল পরিচয়পত্র বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার আগে বাধ্যতামূলক করা হবে, যা 2029 সালের মধ্যে কার্যকর হওয়ার কথা। সরকারের এ পরিকল্পনা ঘোষণার পর ব্রিটিশ রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। বাধ্যতামূলক ডিজিটাল পরিচয়পত্রের কারণে দৈনন্দিন কাজের জন্য নিজের ব্যক্তিগত তথ্য দিতে বাধ্য করার সঙ্গে নাগরিক অধিকারও খর্ব হবে বলে মনে করছেন অনেকে। এমনকি ডিজিটাল আইডি চালুর বিপক্ষে একটি পিটিশনে 5,75,000-এর বেশি স্বাক্ষর জমা পড়েছে। তবে সাম্প্রতিক এক জরিপে দেশটির বেশিরভাগ মানুষের সরকারের এই পদক্ষেপকে সমর্থন করতে দেখা গেছে। ব্রিটেনে এর আগেও লেবার পার্টি জাতীয় পরিচয়পত্র চালুর চেষ্টা করেছিল, কিন্তু ব্যাপক বিরোধিতার কারণে তা বাতিল হয়ে যায়। নাসরিন রুমি, সময় সংবাদ। ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারকারী জাহাজ সি ওয়াচের উপর আবারও গুলি বর্ষণ করা হয়েছে, তবে কেউ হতাহত হয়নি। ইতালি ও ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপ কামনা করেছে জাহাজ কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার রাতে আন্তর্জাতিক জলসীমায় লিবিয়ান কোস্টগার্ড উদ্ধারকারী জাহাজের উপর গুলি চালায়। জাহাজটি উদ্ধার অভিযান চালাতে ব্যস্ত থাকায় লিবীয়দের নির্দেশ অমান্য করলে তারা কাছাকাছি এসে গুলি চালায়। সি ওয়াচের ক্রু ঘটনাস্থলের একটি অডিও রেকর্ড প্রকাশ করেছে, যেখানে লিবীয়দের হুমকির শব্দ শোনা যায়। ঘটনার পর সি ওয়াচ ইতালীয় কর্তৃপক্ষ এবং পুলিশকে অবহিত করে। জাহাজ কর্তৃপক্ষ জানায়, পুনরায় এমন ঘটনা এড়াতে আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং নিরাপত্তা নিশ্চয়তা জরুরি। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে আঘাত হেনেছে 5.6 মাত্রার ভূমিকম্প। আহত হয়েছেন অন্তত 7 জন। শনিবার ভোরে স্থানীয় সময় সকাল 5:49 প্রদেশটির ডিংসি শহরের লংসি কাউন্টিতে ভূমিকম্পটি অনুভূত হয়। দেশটির কেন্দ্রীয় ভূমিকম্প কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাত্র 10 কিলোমিটার গভীরে। রাষ্ট্রীয় গণসংবাদ মাধ্যম জিংহুয়ায় জানায়, অন্তত 8টি ঘরবাড়ি ধসে গেছে এবং আরও শতাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক নয়। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিটিভি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। লন্ডনের 18টি নার্সারি স্কুলে সাইবার হামলায় 8,000-এরও বেশি শিশুর তথ্য চুরি হয়েছে। রেডিয়েন্ট নামের একটি হ্যাকার গ্রুপ ঘটনার দায় স্বীকার করেছে, যার ওয়েবে প্রকাশিত তথ্য বলছে শিশুদের নাম, ছবি, ঠিকানা ও পারিবারিক তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। প্রমাণ হিসেবে 10 শিশুর তথ্য প্রকাশ করা হয়েছে। পরবর্তী ধাপে আরও 30 শিশু ও 100 স্টাফের তথ্য ফাঁস করবে বলে হুমকি দিয়েছে গ্রুপটি। যুক্তরাজ্য ভিত্তিক নার্সারি স্কুল নেটওয়ার্ক কিডো ইন্টারন্যাশনালের কর্তৃপক্ষ এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। বাকি শিশু স্টাফদের তথ্য প্রকাশ না করতে কিডোর কাছে অর্থ দাবি হ্যাকাররা। নিজেদের রাশিয়ার নাগরিক বলেও এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি গ্রুপটি। যুক্তরাষ্ট্রের নারী নিপীড়নকারী জেফ্রি এপস্টেইনের নতুন নথিতে এবার বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের নাম এসেছে। একই সঙ্গে নতুন করে আবারও এসেছে যুক্তরাজ্যের রাজ পরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুর নাম। কংগ্রেসের একটি কমিটির ডেমোক্রেট সদস্যরা এই নথি প্রকাশ করেছেন। কুখ্যাত নারী পাচারকারী জেফ্রি এপস্টেইন স্টেট থেকে কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির কাছ থেকে নতুন করে যে নথিপত্র জমা দেওয়া হয়েছে তাতে দেখা যায় 2014 সালের ডিসেম্বরে এপস্টেইন তার দ্বীপে যেতে ইলন মাস্ককে আমন্ত্রণ জানিয়েছিলেন। আলাদা আরেকটি নথিতে দেখা গেছে 2000 সালের মে মাসে নিউ জার্সি থেকে ফ্লোরিডাগামী একটি ফ্লাইটে যাত্রীদের যে তালিকা, সেটিতেও প্রিন্স অ্যান্ড্রুর নাম আছে। মহাষষ্ঠী এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ভারতের কলকাতায় বিভিন্ন মণ্ডপে বাড়ছে দর্শনার্থীর ভিড়। চারদিকে উৎসবের আবহ। মণ্ডপ শৈলীর মধ্যে কেউ কেউ তুলে ধরছেন সামাজিক বার্তা, আবার অনেকে সাবেকি প্রতিমা দেখে খুশি মনে বাড়ি ফিরছেন।
এদিকে দেবী দুর্গার বোধনের আগে প্যান্ডেল উদ্বোধনের প্রতিবারের মতো এবারও টক্কর দিচ্ছে ভারতের প্রধান দুই রাজনৈতিক দল বিজেপি ও তৃণমূল। সুব্রত আচার্য রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম অপারেশন সিঁদুর। এই থিম দেখতে এতটাই ভিড় জমছে যে তা সামলাতে হিমশিম খাচ্ছে কলকাতা পুলিশ। শুক্রবার দুপুরে পূজার প্যান্ডেল উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন আয়োজক সজল ঘোষ ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। অন্যদিকে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পূজার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান দুই রাজনৈতিক শিবির পূজা উদ্বোধন মঞ্চেও নিজেদের রাজনৈতিক বার্তা তুলে ধরতে ভোলেননি। আমি মায়ের কাছে প্রার্থনা করে এসেছি এই নির্বাচনের পরে যেন বাংলায় এমন কোন সরকার আসে যে সত্যিকারের সোনার বাংলা গড়তে পারবে। যারা মৃত্যুকে নিয়ে রাজনীতি করে না তাদের বলুন চ্যারিটি বিগিনস এট হোম। আগে নিজের আয়নায় নিজেদের মুখ দেখো, তারপরে অন্যকে বলো বাংলা মানুষের পাশে ছিল, আছে, থাকবে। তোমরা আমাদের জলে ভাসাও আর আমরা জল তাড়াই। তবে চতুর্থীর বিকেলে আসল আকর্ষণ ছিলেন সাধারণ দর্শনার্থীরাই। লম্বা লাইনে দাঁড়িয়ে পছন্দের মণ্ডপে দেবী দর্শন করেন তারা। ছোটবেলা থেকে এখানে আসি, প্রথমে মা বাবার সাথে আসি, তারপর কলেজ সামনে থেকে আসার সময় তখন আসতাম। তো এটা এক ধরনের ট্রেডিশন হয়ে গেছে। এত বড় ঠাকুর এখানে, তারপরে মেন নর্থ কলকাতা ঠাকুরের মধ্যে একটা এটাও পড়ে। এখন যে পুজোটা হচ্ছে এই পুজোটা অপশন সিকিউর সত্যি করা দরকার। কলকাতা শহর দুর্গাপূজার জন্য এরই মধ্যে ইউনেস্কোর মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এরপর থেকেই প্রতি বছর শহরের পূজা আয়োজন আরও বৈচিত্র্যময় হয়ে উঠছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। জাপানের রাজধানী টোকিওতে চলছে বিশ্বের অন্যতম বড় গেমিং প্রদর্শনী টোকিও গেম শো 2025। এতে অংশ নিয়েছে 47টি দেশের 1100-টির বেশি কোম্পানি। প্রদর্শন করছে নতুন নতুন ভিডিও গেম এবং আনুষঙ্গিক অনেক পণ্য। কসপ্লে গেমিং কোম্পানির ক্যাম্পেইন আর ভবিষ্যতের গেম ট্রেন্ডের এই মিলন মেলা শেষ হবে 28 সেপ্টেম্বর। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। জাপানের রাজধানী টোকিওর মাকুহারি ম্যাসেস কনভেনশন সেন্টার অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের অন্যতম বড় গেমিং প্রদর্শনী টোকিও গেম শো 2025। প্রতি বছরের মতো এবারও এখানে হাজির হয়েছে শীর্ষস্থানীয় গেম ডেভেলপার, প্রযুক্তি কোম্পানি আর গেম প্রেমীরা। 47টা দেশের 1100-র বেশি কোম্পানি প্রদর্শন করছে ভিডিও গেম এবং সংশ্লিষ্ট পণ্য। অন্তর্ভুক্ত রয়েছে চীন ও দক্ষিণ কোরিয়ার কোম্পানিও। আয়োজকরা বলছেন গত বছর বিশ্বব্যাপী গেমিং বাজারে বিক্রি প্রায় 21,000 কোটি মার্কিন ডলারে পৌঁছেছে, যা 2020 সালের তুলনায় 50% বেশি। প্রদর্শনীর অন্যতম আকর্ষণ কসপ্লে। জাপান সহ বিশ্বের নানা দেশ থেকে আসা গেম প্রেমীরা জনপ্রিয় গেমের চরিত্রে সেজে হাজির হয়েছেন। কেউ পড়েছেন বর্ম, কেউ সেজেছেন সুপার হিরো চরিত্রে। এই রঙিন আয়োজন অনুষ্ঠানটিকে দিয়েছে উৎসবের আবহ। বিশাল আকৃতির স্টল আর অত্যাধুনিক ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে দর্শক ও ব্যবসায়ী অংশীদারদের সামনে তুলে ধরা হচ্ছে আগামী দিনের গেমিং অভিজ্ঞতা। 25 তারিখ থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। গেম মানেই এখন শুধু আর বিনোদন নয়, এটি অর্থনীতি, উদ্ভাবন ও প্রযুক্তির সমন্বয়। টোকিওর এই গেম শোই সেই যাত্রার এক অনন্য প্রদর্শনী। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজায় যুদ্ধ পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা নেতৃত্ব দিতে পারেন টনি ব্লেয়ার। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি সমর্থন করেন না সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইরানের উপর নিষেধাজ্ঞা কাল থেকে কার্যকর। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্যর্থ চীন ও রাশিয়ার প্রস্তাব স্থগিতে সায় নেই সংখ্যাগরিষ্ঠ সদস্য দেশের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।